পুলিশের কাজ তো কোনো একটা আসামিকে ডেকে, অভিযুক্তকে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু অন্য লোকদের ডেকে তাকে হেনস্থা করা তো পুলিশের কাজ নয়। তো এইরকম কাজ আইন বিরুদ্ধ শাসক দলের নেতাদের ইঙ্গিত ছাড়া সম্ভব নয়, নাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। অন্তত ওনার নেতাদের নির্দেশে যে এরকম হেনস্থা হয়েছে সেইটার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে, কিন্তু সেরকম ব্যবস্থা নেওয়ার মতো মানুষ তিনি বলে আমার মনে হয়। স্যার, প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত তিনি গতকাল মারা গেছেন, যেমনটা আমরা জানি। অনেকে এটাকে খুন বলেও অভিহিত করছেন। আপনার আপনার কি মতামত এই বিষয়ে? দেখুন, উনি যে মারা গিয়েছেন, কেউ কেউ যেটা খুন বলছেন, যে ওনার বিরুদ্ধে একটা মামলা শুরু করে ওনাকে থানায় ডেকে যেভাবে হেনস্থা করা হয়েছিল। প্রথমত যদি মামলাটার কথা বলেন, উনি যে একটা মন্তব্য করেছিলেন, তারপর দুটো ধারায় মামলা হয়েছিল। তার মধ্যে একটা ধারা তো নন কগনাইজেবল ছিল, তাতে পুলিশ কেস করতে পারে না। অন্য একটা ধারা যেটা ছিল সেটা আউটরেজিং দ্য মডেস্টি অফ এ ওম্যান। আমি ধারাটা পড়ে দিতে পারি। সে ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি এমন কিছু কথা বলেন, এমন কোনো অঙ্গভঙ্গি করেন বা ইশারা করেন, যেটা দেখে একজন মহিলা মডেস্টি আউটরেজড হয়, ধারাটাতে অফ এ উমেন কথাটা বলা আছে। তো কেস যে শুরু করা হয়েছিল তাতে এরকম কোনো উমেন বলেননি যে উনি এই কথাটা বলেছেন আমি শুনেছি, বা উনি এরকম অঙ্গভঙ্গি করেছেন আমি দেখেছি, দেখে আমার মডেস্টি আউটরেজড হয়েছে। এরপরে অর্থাৎ সত্যিকার অর্থে দেখতে গেলে পুলিশ যেটা কেস করেছিল সেই কেস হয় না। এরপরে দেখুন, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকেছে, ডাকতেই পারে, কিন্তু তাকে যতক্ষণ ধরে বসিয়ে রাখা হয়েছে, তারপর আর একটা ব্যাপার যে ওখানকার কিছু মহিলা তারা এসেছিলেন যে তারা ওনার গলায় জুতোর মালা পরাবে। তো এইটা আপনাদেরই একটা ইউটিউব চ্যানেল, আপনি বোধহয় রোজিনাকে চেনেনও, তিনি সেই মহিলাদের গিয়ে আমাকে যখন আপনি প্রশ্ন করছেন, প্রশ্ন করেছিলেন যে উনি কি বলেছেন আপনারা শুনেছেন? না। উনি বলছিলেন যে উনার বিরুদ্ধে কত ধারায় কিভাবে মামলা হয়েছে আপনারা জানেন না। তো তারপরে জিজ্ঞেস করলেন যে উনি যে থানায় এসেছেন আপনারা জানলেন কি করে? তখন মহিলাদের যে উত্তর ছিল সেটা হচ্ছে যে পুলিশের লোকেরাই আমাদেরকে ডেকে নিয়ে এসেছে। এটা কিন্তু দেখিয়েছে আপনাদের একটা ইউটিউব চ্যানেল। তো আপনি চিন্তা করুন যে পুলিশের কাজ তো কোনো একটা আসামিকে ডেকে, অভিযুক্তকে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু অন্য লোকদের ডেকে তাকে হেনস্থা করা তো পুলিশের কাজ নয়। তো ধরুন এই ঘটনার পর আমি ওনাকে একবার ফোন করেছিলাম, তো উনি যেটা বলছিলেন যে স্যার খুবই বিটার এক্সপিরিয়েন্স স্যার, বলা যায় না এমন করছে, আমি জানি না। তো আমার মনে হয় যে এই যে পুলিশের লোক যারা করছেন, প্রথমত এটা তাদের করা উচিত নয়, আর দ্বিতীয়ত তারা এটা ভাবছেন যে তারাও একদিন রিটায়ার করবেন, তারা কোনোদিনই রিটায়ার করবেন না। এবং তারা এই রকম কাজ করার পর যখন পরবর্তী প্রজন্মের পুলিশ অফিসারদের সামনে তারা যাবেন, আমি আশা করব সে পুলিশের লোকেরা এই যারা এরকম করেছেন তাদের সামনে এরকম ব্যবহার করবেন না। যাই হোক, তো এতে তিনি যে আঘাত পেয়েছিলেন, অনেকে বলছেন যে তার জন্যই তিনি এটা সহ্য করতে পারেননি। উনি আঘাত পেয়েছিলেন সেটা আমাকে বলেছেন, যে এটা যে অসহ্য আঘাত সেটাও তিনি আমি যখন ফোন করেছিলাম আমাকে কথাই বলেছেন। কিন্তু সেই কারণেই মৃত্যুটা নাকি, আমি যেহেতু কোনো ডাক্তারবাবু নয় আমি বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি যে এই ঘটনার পরপরই
উনি বেনারসে গিয়েছেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হলো। এটা খুবই বেদনাদায়ক। এই জন্য বেদনাদায়ক যে দেখুন আমাদের আইএস আইপিএস অফিসারদের মধ্যে সৎ, সত্যি কথা বলেন, নিরপেক্ষ কথা বলেন, কাজ করেন, এরকম লোকের সংখ্যা এখন খুব কমে গিয়েছে। এগুলো আপনারাও উপলব্ধি করবেন। তো একটা লোক, এরকম লোক চলে গেলেন, একটা লোকের সংখ্যা আরো কমে গেল। তো এটা খুবই দুঃখজনক ঘটনা, আমি এটুকু বলতে পারি। মানে আপনিও তো আইপিএস ছিলেন, পুলিশের কি এটাই কাজ, ডেকে এনে এরকম 6 ঘন্টা বসিয়ে রাখা বা সাধারণ লোকজনকে এনে জড়ো করা? দেখুন, একদমই নয়। আমি তো এক কথাই বলছি যে পুলিশের প্রথমে কোনো অভিযোগ হলে তার বিরুদ্ধে সেই যে অভিযোগ সেটা পুলিশ গ্রাহ্য অপরাধ যদি প্রকাশ পায় তবেই কেস করা উচিত। পুলিশ গ্রাহ্য অপরাধ প্রকাশ পাচ্ছে না, তাও সেখানে কেস শুরু করা, এটা পুলিশের কাজ নয়। আর তারপরে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে, স্থানীয় লোকদের ডেকে হেনস্থা করাও পুলিশের কাজ নয়। এটা যারা করেছে তাদের সাজা হওয়া দরকার। কিন্তু সাজাটা দেবে কে? যারা সাজা দেবেন তারাই তো তাদেরকে দিয়ে এটা করিয়েছেন। কারা করিয়েছেন বলে মনে হচ্ছে আপনার? তো এইরকম কাজ আইন বিরুদ্ধ শাসক দলের নেতাদের ইঙ্গিত ছাড়া সম্ভব নয়, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়ে যেত। ওই যে আপনাদের ইউটিউব চ্যানেল যে ইন্টারভিউটা দেখিয়েছে যে পুলিশের লোকেরা তাদেরকে ডেকে এনেছে হেনস্থা করার জন্য, এটার জন্য তো সাজা হওয়া দরকার। আমি ধরে নিলাম যে কেস ধারা বুঝতে পারেনি, ধারায় কেস করেছে, ডেকেছে, কাজে ব্যস্ত ছিল সেজন্য দেরি হয়েছে, সেটা তারা বলতে পারে। কিন্তু হেনস্থা করার জন্য লোক ডেকে নিয়ে এসছে, এটা কি কোনো অজুহাত থাকতে পারে না ওটা। তো পুলিশ মন্ত্রীর ইচ্ছায় যদি হয়ে থাকে তো পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কিছু বলবেন কি করে? তাহলে তো বলবেন যে আপনি তো বলেছিলেন। পুলিশ মন্ত্রী এমন কিসের ভয় যে তিনি চুপ আছেন? না, তার ভয় না, তার সুবিধা। কিসের ধরুন সুবিধা? উনি যে কোনো শাসক দলই চায় যে তার বিরুদ্ধে কেউ কথা না বলুক। আপনি যদি একটা সত্যি কথা বলেন কিন্তু সেটা যদি তার বিরুদ্ধে যায় তাহলে সে কথা চান না তারা। সেটা শুধু যে আমাদের রাজ্যের শাসক দল তা নয়, কেন্দ্রের শাসক দল একই। রাজ্যের শাসক দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে বলুন, বলে বাংলাকে দুর্নাম করছে। আরে বাংলা আর রাজ্যের শাসক দলের নেতা কি এক? কেন্দ্রের শাসক দলের কোন নেতার বিরুদ্ধে আপনি বলুন, বলবো যে দেশের দুর্নাম করছে। দেশ আর শাসক দলের কোন নেতা কি সমার্থ? হতে পারে না। তো এটা তারা তুলে নিয়ে এসে নিজেদের সুবিধার্থে ব্যবহার করছে। তো এই যে ধরুন চাকরি বিক্রি হয়েছে, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য লোকদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করা হয়েছে। আপনি যদি বলেন এটা অন্যায় কাজ হয়েছে, কে করেছে? শাসক দলের নেতারা। আপনি সত্যি কথা বলছেন কিন্তু এটা শাসক দলের নেতাদের বিরুদ্ধে যাচ্ছে, তাদের চালে আগুন ধরাচ্ছে এ কথা। অতএব তারা রুষ্ট। এমন কোনো দরকার নেই যে আপনি বেঠিক কথা বলছেন তার জন্য তারা রুষ্ট। যদি কেউ বেঠিক কথা বলেন তার জন্য রুষ্ট হন সেটা বোঝা যায়, কিন্তু আপনি সত্য কথাও বলতে পারবেন না যদি সেটা শাসক দলের নেতাদের বিরুদ্ধে। দেখুন, যাওয়াটা স্বাভাবিক। এখানে যে ঝামেলা হয়, আক্রমণ হচ্ছে, মেরে ফেলছে, এটা তো সেই রকমই একটা ঘটনা। সেখানে হয়তো গুলি করে মেরে ফেলছে, কোথাও কোথাও বোমা মেরে ফেলছে, এখানে হেনস্থা করে। কিভাবে মারা হচ্ছে সেটাতে পার্থক্য আছে, ঘটনা একটাই। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী তিনি কেন এখনো চুপ করে আছেন? আমি তো বললাম তার তো বলার কিছু নেই। তিনি কি এখনো তাহলে এটাও শুনতে পাননি না জানেন না? কোনটা শুনতে পেয়েছেন? একজন লোক মারা গিয়েছে, সব লোকে তো মারা যায়। তো উনার অন্তত ওনার নেতাদের নির্দেশে যে এরকম হেনস্থা হয়েছে সেইটার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু সেরকম ব্যবস্থা নেওয়ার মতো মানুষ তিনি বলে আমার মনে হয় না। কেন? দেখুন, তার কথাবার্তা যদি শোনেন বা তার কাজকর্ম যদি দেখেন, আমি যে চাকরি বিক্রির কথা বললাম, পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী এখনো হাজতে আছেন, বোধহয় 2 বছরেরও বেশি সময় ধরে আছে। তো তিনি যে অপরাধটা করেছিলেন, তো তার মাথায় ঘাড়ে কটা মাথা আছে?
যে তিনি মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া এই কাজ করেছিলেন। ধরুন পার্থ চ্যাটার্জি মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রিসভার প্রধান মমতা ব্যানার্জি, সংবিধান অনুসারে 64 ধারা 2 উপধারা অনুসারে 164 ধারা 2 উপধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ। তাহলে পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন সে দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারেন না। আর মমতা ব্যানার্জি এর জন্য দায়ী তিনি নিজে প্রমাণ করেছেন। তিনি মন্ত্রিসভায় একটা রেজুলেশন নিয়েছেন যাতে নতুন করে পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটা যাতে বাঁচানো যায়। তো তিনি যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন তাহলে অযোগ্য প্রার্থী যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি বাঁচানোর জন্য অত ওনার আগ্রহ কেন, অত ওনার ব্যথা কেন তাদের চাকরি চলে গেলে? কারণ তাদের চাকরি চলে গেলে তারা যাদেরকে টাকা দিয়েছে তাদের উপর চাপ দেবে, আর সেই চাপটা তার উপর এসে পড়বে। তার জন্য তিনি এত আগ্রহী, যার জন্য তিনি বেআইনি ভাবে মন্ত্রিসভায় রেজুলেশন পাস করে সেটা শিক্ষামন্ত্রী শিক্ষা সচিবকে দিয়ে একটা সংগঠনকে দিয়ে সেটা হাইকোর্টে এফিডেভিট করিয়েছে। এটা প্রমাণ করে যে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকলে এটা করার তার কোনো কারণ ছিল না।